প্রস্তুতিটাও ছিল এরকম যে 1050 লোক একত্র জড়ো হয়ে তারা আপনার বঙ্গভবন অভিমুখে যাত্রা করবেন এবং সেটি জুলাইয়ের 3 তারিখে উন্মোচিত হবে। কিন্তু তা না হয়ে শেষ পর্যন্ত এটা ঠেলতে ঠেলতে অগাস্টের 3 তারিখে আনার প্রক্রিয়া হয়েছে। এবং আবার সরকারের উদ্যোগে যেটা বলা হয়েছে যে তারা সনদ ঘোষণা করবেন 5 তারিখে। এখন যতক্ষণ পর্যন্ত এটি উন্মোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটি উন্মোচিত হয়েছে। যারা ক্ষমতা হারিয়েছেন তাদের মিত্ররা যারা এখন ক্ষমতার আশপাশে নেই, তাদের যে ব্যাখ্যান, তাদের যে ন্যারেটিভ, সেটি চিরতরে কবর দিয়ে নতুন ন্যারেটিভ তারা হাজির করার চিন্তা করেছেন। এখন ঐকমত্য পুরো বিষয়টাই তো একটা ছেদ বিষয়। ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে আমরা বুঝি প্লুরাল স্পেস। যত বড় সম্প্রসারিত থাকবে প্লুরাল স্পেস তত ভালো গণতন্ত্রের জন্য, মজবুত হবে গণতন্ত্র। সামাজিক মাধ্যমে একটা আপনার এনসিপি নেতৃবৃন্দ স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র ছড়িয়ে পড়েছে। সেখানে যে ধরনের বক্তব্য বলা হয়েছে তা রীতিমতো টপসি টার্ভি টাইপ, যে যারা এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দলের তাদের সবাইকে বীরশ্রেষ্ঠ এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিতে হবে। তারপরে তারাই মূল অ্যাক্টর এই বিপ্লবের, সিনিয়র পার্টনার বলতে পারেন, বাকি সবাই জুনিয়র পার্টনার থাকবেন, জামাতে ইসলামী বলুন, বিএনপি বলুন, তারপরে ইসলামী আন্দোলন বলুন, কিংবা আপনার এই যে জুনায়েদ সাকিদের বা এই ধরনের যে বামধারার দলগুলো ছিল তারা। এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এটা নিয়ে শোটো শুরু হয়ে যাওয়ার পরে আবার ঘোষণা দিয়ে বলা হয়েছে যে এটা আসলে সঠিক নয়, মূল সনদ কালকে পাঠ করা হবে, এটার সঙ্গে ওটার কোনো সরাসরি সম্পর্ক নেই। তো যাই হোক, যে জিনিসটা পরিষ্কার সেটা হচ্ছে একটা ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে, এবং এটাও ওই মিটিকুলাস ডিজাইনের অংশ বলে অনেকে মনে করছেন। মানে একটা হাইপ তৈরি করে তারপরে আপনার মূল যে ফিচার সমৃদ্ধ ইশতেহার সেটি হাজির করা হবে। ইতো মশরে পরশুদিন থেকেই আপনার এই শাহবাগ চত্বর সকাল 11টা থেকে ইনকিলাব মঞ্চ দখল নিয়ে ফেলেছেন। তারপরে গতকাল আবার 2 ভাগে বিভক্ত হয়ে আসল জুলাই যোদ্ধা বনাম নকল জুলাই যোদ্ধা তারা একটা মোটামুটি মারামারিও করে ফেলেছেন। এবং তার আগের রাতেও এরকম একটা হুটোপুটি হয়েছে। এখন একটা এর মধ্যে আবার জানা গেছে যে শহীদ মিনার বরাদ্দ ছিল জাতীয় ছাত্র দলের জন্য। তারা আবার বলেছেন যে শুভেচ্ছা নিদর্শন স্বরূপ তারা প্রেমিস ছেড়ে দিচ্ছেন এনসিপির জন্য, এবং তারা চলে যাবেন শাহবাগে। তো এটা একটা গুড জেস্টার বলা যেতে পারে, সেটা তারা সহমর্মিতার অংশ হিসেবে দেখিয়েছেন। এখন এই সনদ জুলাই মাসেই প্রকাশিত হওয়ার কথা, অন্তত সেরকম একটা জানানি দিয়েছিলেন প্যারিসে বসে শ্রীমান পিনাকি ভট্টাচার্য। এখন প্রস্তুতিটাও ছিল এরকম 1050 লোক একত্র জড়ো হয়ে তারা আপনার বঙ্গভবন অভিমুখে যাত্রা করবেন এবং সেটি জুলাইয়ের 3 তারিখে উন্মোচিত হবে। কিন্তু তা না হয়ে শেষ পর্যন্ত এটা ঠেলতে ঠেলতে অগাস্টের 3 তারিখে আনার প্রক্রিয়া হয়েছে। এবং আবার সরকারের উদ্যোগে যেটা বলা হয়েছে যে তারা সনদ ঘোষণা করবেন 5 তারিখে। এখন যতক্ষণ পর্যন্ত এটি উন্মোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটি উন্মোচিত হয়েছে, টু বি অন দ্য সেফ সাইড। কিন্তু যেই মূল ফিচারগুলো সেগুলো নানান ভার্সন আপনার সামাজিক গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, ড্রাফট, চূড়ান্ত খসড়া, নানান রকম শিরোনামে। এবং সেখানে এটি মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা নতুন বন্দোবস্তের ব্যাখ্যান সেখানে হাজির করা হবে। আমাদের গত আমলে যে বন্দোবস্তটি ছিল সেটা থেকে ডিপার্চার ডেফিনেটলি, এবং স্থায়ীভাবে সেটি সংগঠিত করতে
হতে যাচ্ছে। আপনার যারা ক্ষমতা হারিয়েছেন তাদের মিত্ররা যারা এখন ক্ষমতার আশপাশে নেই, তাদের যে ব্যাখ্যান, তাদের যে ন্যারেটিভ, সেটি চিরতরে কবর দিয়ে নতুন ন্যারেটিভ তারা হাজির করার চিন্তা করেছেন। আর এখানে অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টের ব্যাপারও আছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে ঐকমত্য কমিশনের বৈঠকে রহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যে বক্তব্য রেখেছেন অসুস্থ শরীর নিয়ে, তিনি বলবার চেষ্টা করেছেন যে তারা ওয়াকআউট করে চলে যাচ্ছেন, তারা এই রাষ্ট্রীয় চার মূলনীতি থাকবে না এরকম কোন অ্যারেঞ্জমেন্টের সঙ্গে দে ডোন্ট ওয়ান্ট টু বি পার্টি টু দিস বলে তারা চলে গেছেন। আবার কিছুক্ষণের জন্য প্রতীকী ওয়াকআউটও করেছেন সালাউদ্দিন মহোদয়, কেন্দ্রীয় নেতা বিএনপির। আবার পরে সরি বলবারও একটা নাটকীয় ভঙ্গি এবং মুহূর্ত আমরা দেখেছি। তো সব মিলিয়ে আপনার বিষয়টা স্পষ্ট নয় আসলে ফাইনালি কি দাঁড়াচ্ছে। আমার সতীর্থ প্রিয় বন্ধু বিজু, অফিসিয়াল নাম হচ্ছে ইলিনয় প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি তার মধ্যে একটা ডেসপারেশন আমরা লক্ষ্য করছি। যে কোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে এর সাংঘিকরণ নিশ্চিত করতে চান। এবং তার সঙ্গে আমাদের আকন মহোদয়, যিনি আমি বলবো সেকেন্ড কমান্ড অফ চরমনাইর হুজুরের, তার সঙ্গে রীতিমতো বর্ষাও আমরা লক্ষ্য করলাম এবং বারবার তাকে বসিয়ে দেওয়ার একটা চেষ্টা। তিনি দাঁড়িয়ে দণ্ডায়মান থাকছেন, শেষ পর্যন্ত তিনি সৌজন্যতা দেখিয়ে আলী রিয়াজের প্রতি সম্ভ্রম দেখিয়ে তিনি বসেছেন। কিন্তু এই যে পিআর পদ্ধতি থাকবে কি থাকবে না, বা নিম্ন কক্ষ উচ্চ কক্ষ কোন নিরিখে সেটি আপনার স্থায়ীকরণ করা হবে, এই ধরনের নানান রকমের ইস্যু নিয়ে এন্তার আপনার বর্ষা কিন্তু চলেছে। আর প্রফেসর আলী রিয়াজ, আমি তো ধরুন কৈশোর বা সেই যখন মাত্র গোফদারি গজাচ্ছে আমাদের, সেই সময় থেকে চিনি। তার সহোদর আলী আনোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়। জি, আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আই থিংক কোনো ইন্টারনেট আনোয়ার সমস্যা। মহোদয়কে আমরা দেখেছি আমাদের প্র্যাকসিস জার্নালের জন্য প্রবন্ধ প্রেরণ করতে, যেটি শিরোনাম ছিল মুসলিম বিবাহ আইন ও প্রচলিত শিরোপীরা। এবং এটি আমরা প্রকাশ করার পরে এই সলিমুল্লাহ খান এবং আব্দুল রহমান সাকি সম্পাদিত যে পত্রিকাটি, আমরা ঘনিষ্ঠভাবে এই ছায়াতলে ছিলাম, সেটি প্রকাশ করার পরে দেখলাম যে বাংলাদেশ তৎকালীন সরকার ওই বিশেষ সংখ্যাটি নিষিদ্ধ ঘোষণা করলেন এবং যত আউটলেট আছে প্রত্যেকটা আউটলেটে নিষিদ্ধ ঘোষণা করার খবরটি ছাপার ব্যবস্থা করলেন। তার ফলে এই অল্প পরিচিত অখ্যাত প্র্যাকসিস জার্নাল হয়ে উঠলো সবার নজরের মণি। এবং এর ফলে এক ধরনের ওয়ান্ডারফুল মার্কেটিং ঘটে গেল। তো প্রফেসর আলী রিয়াজ, তিনি আমাদের ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন আমাদের সময়, আমাদের প্রতিনিধিত্ব করতেন, জাসদ বাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে বাংলা একাডেমি বইমেলায় একবার এসে তিনি অথরিটি চ্যালেঞ্জ করে বসলেন রাজকবি বলে পরিচিত আবু জাফর ওবায়দুল্লাহ খান, এনায়েতুল্লাহ খান মহোদয়ের সহোদর, এবং তার পিতা ছিলেন স্পিকার জব্বর খান, বাদল খান ওই পরিবারের মানুষ। তো এখানে রাশেদ খান মেনন এই পরিবারের মানুষ। তো এই ব্যক্তিটি যখন বটমূলে বসা, সেই সময় তাৎক্ষণিকভাবে আলী রিয়াজ আপনার মিছিল বের করলেন, স্লোগান উত্থিত করলেন, বললেন যে আপনি আপনার কবির আসনটি মর্যাদার সঙ্গে আপনাকে আমরা দেব, কিন্তু তার আগে এই রাজকবির মর্যাদা থেকে আপনাকে সরে আসতে হবে, ইজ আউট করতে হবে নিজেকে, বলে রীতিমতো বাধ্য করা হলো যাতে আবু জাফর ওবায়দুল্লাহ খান সেখানে আর নির্বিঘ্নে সভাটি না করতে পারেন। তো এই রকমের একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন, তাৎক্ষণিকভাবে সংগঠিত করবার ক্যাপাসিটি সম্পন্ন ব্যক্তি, তিনি পর্যন্ত রীতিমতো অধৈর্য হয়ে উঠেছেন এই বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে ইন্টারাক্ট করতে গিয়ে, যে এনাফ ইজ এনাফ, আর কত। এবং মজাটা হচ্ছে, আমি যদি তার জায়গায় থাকতাম আমি কিন্তু এই ঝামেলায় যেতাম না। কারণ হচ্ছে কাঁঠাল আপনি কিলিয়ে পাকাতে পারেন, কিন্তু সেটা যারা ভোক্তা তাদের দৃষ্টিতে কখনোই সুস্বাদু বলে বিবেচিত হবে না।
এখন ঐকমত্য পুরো বিষয়টাই তো একটা ছেদ বিষয়। ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে আমরা বুঝি প্লুরাল স্পেস। যত বড় সম্প্রসারিত থাকবে প্লুরাল স্পেস তত ভালো গণতন্ত্রের জন্য, মজবুত হবে গণতন্ত্র। গণতন্ত্র বলতে আমরা বুঝি একের অধিক মত পথের শান্তিপূর্ণ সহাবস্থান। এখন সবাইকে একমত হতে হবে কেন? এটা একটা ফিলসফিক ডিবেট। এইখানটায় কি বুঝে তিনি মাথা দিলেন সেটা আমি অবশ্য এখনো বুঝি না। তবে আপনার মেবি আমাদের যেই দেশের নাগরিকত্ব তিনি গ্রহণ করেছেন সেই দেশের কোনো এজেন্ডা থাকলেও থাকতে পারে। তারা তিনজন প্রায়, আমি বলি থ্রি মাস্কেটিয়ার্স, অ্যাম্বাসাডর মাইলাম, জন ডেলেনিভিস এবং আলিরিয়াস, তিনজন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন গত রেজিম বিদায় করবার ক্ষেত্রে। এবং সেই জন ডেলেনিভিস এই কদিন আগে আবার ঘুরে গেলেন এবং যাওয়ার পর তিনি যে বার্তাটি এক্সে দিয়েছেন সেটি হচ্ছে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে মার্কিন ইনভলভমেন্ট এই হাসিনা সরকার উৎখাতে সেটি একটা মিথ। এটা এখন এই যে বলবার যে চেষ্টা, এটা অনেকে আবার ভাবছেন যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এটা তো তার আসলে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেটি বলবার চেষ্টা হচ্ছে।